হ্যালো এভরিওয়ান, ক্যারিয়ার কাউন্সেলিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আমি শুরুতেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের আজকে সেশনটা লাইভ হওয়ার কথা ছিল, আমরা লাইভ করতে পারলাম না। যেহেতু বর্তমান পরিস্থিতি তো তোমাদের অজানা নয়, এখন সব কিছু বাড়ি থেকেই করতে হচ্ছে, বাইরে করতে পারছি না। এবার বাড়ির আশেপাশে এত শোরগোল, ঈদ উপলক্ষে আবার একটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে, সেই কারণে বিকেলবেলায় আবার রীতিমতো আওয়াজ হবে। সেই কারণে আমরা আগে থেকে ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। ভিডিওটা নির্দিষ্ট সময়ে বিকেলবেলা 5টায় তোমরা পাবে, 5টা বা তার একটু আগে পরে হয়তো হতে পারে, তোমরা পেয়ে যাবে। ভিডিওটা তোমরা দেখার পর তোমরা কমেন্ট সেকশানে বা আমাকে পার্সোনালি মেসেজ বা গ্রুপে যদি কোনো কিছু জানানোর থাকে, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রত্যেকটা প্রশ্নের তোমরা উত্তর পাবে। আমি যেগুলো বলবো সেগুলো নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যেগুলো বলবো না সেগুলো নিয়েও যদি তোমাদের প্রশ্ন থাকে যে আমাদেরকে এটা জানালে ভালো হতো দাদা বা স্যার, যাই হোক, তো সেগুলো নিয়েও প্রত্যেকটাতেই তোমাদের কাছে আমরা অ্যান্সার নিয়ে হাজির হব, অবশ্যই হব। এবার দেখা গেল এরকম হলো যে এরপরেও তোমাদের প্রশ্নটা এত বেশি হয়ে যাচ্ছে বা এত ভালো ভালো প্রশ্ন হচ্ছে, তো সেটা নিয়ে আরেকটা সেশন করতে হচ্ছে। এবার তখন হয়তো সংখ্যায় কম আছে তোমরা, তো তখন সেটা কোনো ভিডিও কলিংয়ের মাধ্যমে আমরা সেটা কন্ডাক্ট করে নেব। ভিডিও কলিং সেটা গুগল মিট হোক বা জুম হোক, অনেকগুলোই তো আছে এখন বাজারে, তো কোনো একটা কিছু নিয়ে করে নেব। যাই হোক, এবার ক্ষমা চেয়ে নিলাম, আগেই ক্ষমা করে দিও সম্ভবত। এবার মেন কথায় আসি, আমাদের এই আজকে সেশনের মেইন উদ্দেশ্যটা কী। আমি তুমি দিয়েই বলছি, কারণ বেশিরভাগ হয়তো তোমরা আমার থেকে ছোটোই আছো, কয়েকজন সিনিয়র আছো, তো আমি তোমাদেরকে সব তুমি দিয়েই বলছি। তোমাদের বেশিরভাগ যারা আজকে ভিডিওটা দেখছো বা যারা গ্রুপে আছো, তাদের সদ্য এইচএস কমপ্লিট হয়েছে। তো এবার এইচএসের পর আমরা স্কুল লাইফে যেটা শুনে এসেছি, বিশেষ করে সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে, যে হয় ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, না হয় মেডিকেল পড়তে হবে, আর না হলে জেনারেল লাইনে পড়তে হবে, সেখান থেকে টিচার হতে পারবো। এছাড়াও যে জগৎটা অনেক বড়, সেটাই নিয়ে আজকে আমাদের আলোচনা। এবার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, তারপর টিচিং প্রফেশন, আর জিএনএম নার্সিং, যেটা মেয়েদের ক্ষেত্রে নার্সিংটা বেশি প্রচলিত আজকে। তো ওই নার্সিংয়ের ব্যাপারে তোমরা স্কুল লাইফে স্যারদের কাছে ভালো মতোই শুনেছো, টিউশন স্যার হোক বা আদার্স তোমরা গাইড পেয়েছো। তো সেগুলো নিয়ে আমি আজকে বেশি কিছু বলবো না। আমাদের এই সেশনের যে মেন বক্তব্য, সেটা হয়ে যাচ্ছে এগুলো ছাড়াও বিভিন্ন সরকারি পরীক্ষা, মানে সরকারি চাকুরির জন্য যে পরীক্ষা হয়, ওই পরীক্ষার কী ধরনের পরীক্ষা হয় আমাদের রাজ্য স্তর, কেন্দ্র স্তর, সব কিছু মিলিয়ে ওই পরীক্ষাগুলোর কোয়ালিফিকেশান কী লাগে, এক্সাম প্যাটার্ন কীরকম হয়, কত দিন ধরে মানে প্রসেসিংটা চলে, ইন্টারভিউ হয় কি না, কোন কোন পরীক্ষাগুলোর ক্ষেত্রে কী হয়, পোস্ট কী আছে, কোন কোন ডিপার্টমেন্টে চাকরি হয়, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ কিছু ডিপার্টমেন্টের অবশ্যই, যেগুলো খুব বেশি লাগে আমি জানাবো তোমাদের সবই। তারপর যেগুলো খুব বেশি লাগে বা খুব বেশি পরীক্ষা হয়, ফ্রিকোয়েন্ট পরীক্ষা হয়, হয়তো প্রতি বছর বা 1 বছর 1.5 বছর পরপরই পরীক্ষা হচ্ছে, ওই পরীক্ষাগুলো নিয়ে আমরা আজকে বিশেষ করে আলোচনা করব, কেন্দ্র এবং রাজ্য উভয়ের ক্ষেত্রেই। তো চলো তাহলে আজকে শুরু করা যাক। চলো, আমরা দুটো ভিডিওতে সেশনটা কভার করব, কারণ একটা হলে অনেকটা বড় হয়ে যাবে, অতক্ষণ ধৈর্য নাও থাকতে পারে। তো একটা ভিডিও ফার্স্ট, এখনকার যেটা ভিডিও, সেটাই আমরা স্টেট গভর্নমেন্টের যে জব আছে সরকারি চাকরির ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবার আমাদের স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কি বোর্ড আছে যারা এক্সাম কন্ডাক্ট করে। যেমন স্কুল সার্ভিস কমিশনের কথা তো সবাই শুনেছো, যেটা আমাদের স্কুলগুলোতে টিচার নিয়োগ করে। ওইটা ছাড়া আর কি আছে, ফার্স্ট যেটা, সেটা হয়ে গেল WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ লোক সেবা আয়োগ। আমাদের পশ্চিমবঙ্গের যত ধরনের পরীক্ষা হয় তার মধ্যে সবথেকে বেশি এটা এক্সাম কন্ডাক্ট করে। কি এক্সাম কন্ডাক্ট করে বলছি। ওইটা ছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আছে, তারপর WBSEDCL ইলেকট্রিক ডিপার্টমেন্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট আছে। এই স্কুল সার্ভিসের যে বোর্ডটার কথা বললাম, ওই বোর্ডেরই কিছু এক্সাম কন্ডাক্ট হয়, যেটা টিচিং প্রফেশন ছাড়া, যেমন নন টিচিং কিছু পোস্ট থাকে। তাছাড়া ক্লার্ক, গ্রুপ ডি, মানে স্কুলের যে ক্লার্ক, গ্রুপ ডি, ওইগুলোর জন্য কিছু পোস্ট হয়। তো এবার আমরা ফার্স্ট যেটা শুরু করব, সেটা WBCS, মানে ওয়েস্ট বেঙ্গল PSC, WBPSC যে এক্সামগুলো কন্ডাক্ট করে, ফ্রিকুয়েন্টলি কোন এক্সামগুলো কন্ডাক্ট করে আমরা সেটা বলছি। দেখো আমি রেডি করেছি। ফার্স্ট যেটা WBCS, নামটা সবাই শুনেছ, যতজন আজকে তোমরা ভিডিও দেখছো তার মধ্যে বেশিরভাগ জনই এটাই এখনও অবধি ডিসাইড করে রেখেছো যে হ্যাঁ আমরা WBCS পড়বো। তো WBCS এর জন্য বয়স কী লাগে, WBCS এর 4টে গ্রুপ, তো ABCD, আমি ওটা ডিটেলসে আসছি পরে।
এবার কিছু কিছু পোস্টের জন্য যেমন ARC এর জন্য 21 থেকে 36 বছর বয়স বলছি আমি, বি এর জন্য 20 থেকে 36, ডি এর জন্য 21 থেকে 39। কোয়ালিফিকেশান কী লাগে? গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন মানে কি অনার্স লাগবে? না, অনার্স করো, পাস কোর্স করো, কোনো যায় আসে না। 80%, 60%, 40% অনলি পাস, কোনো যায় আসে না। তোমার শুধুমাত্র কলেজ পাসের একটা ডিগ্রি থাকলেই হলো, তুমি মানে WBCS পরীক্ষায় বসতে পারবে, এটাই গ্র্যাজুয়েশন লাগে। এবার ধরো একদম লাস্ট অবধি আমি শুধুমাত্র পাস কোর্স নিয়ে পাস করেছি আর একজন PhD আছে, তাহলে কি PhDকে বেশি গুরুত্ব দেওয়া হবে? না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি ইন্টারভিউ বোর্ড অবধি গেছো, তোমরা দুজনেই গেছো, আমি একদম নর্মাল পাস কোর্স আর আরেকজন আমার পাশে আছে, সে PhD হোল্ডার, তাহলে আমাদের দুজনকে সমান চোখে দেখা হবে, কারণ আমরা ইন্টারভিউয়ের দুজনেই সমান যোগ্য। তারপর যারা ইন্টারভিউ নিচ্ছেন ওনারা ডিসাইড করবেন যার যোগ্যতা বেশি, ঠিক আছে? কোয়ালিফিকেশানটা হয়ে গেল। এবার স্টেজ, কটা স্টেজে পরীক্ষা হয়? প্রিলি, মেইনস আর ইন্টারভিউ। প্রিলি কী জিনিস? মানে শুধুমাত্র তুমি WBCS পরীক্ষার জন্য যোগ্য কিনা এটার জন্য একটা ফার্স্ট এক্সাম হয়, সেটা প্রিলিমিনারি এক্সামস, সেটা প্রিলি বলা হয় শর্টকাটে, তারপর মেইনস, তারপর ইন্টারভিউ, ঠিক? এবার এইগুলো নিয়ে পরে ডিটেলসে আসছি। তারপর 2 নম্বর পরীক্ষার PSC কি কন্ডাক্ট করে? PSC মিসলেনিয়াস মানে যেটা বিবিধ। এবার এখানকার পোস্টিংগুলো কি কি হয়ে যায় ওগুলো আমরা পরে আসছি। মিসলেনিয়াসের বয়স 20 থেকে 39 বছর। কি লাগে? গ্র্যাজুয়েশন। একই, শুধু গ্র্যাজুয়েট হলেই হলো, কোনো সাবজেক্টের কোনো বালা নেই, নাম্বারের কোনো বালা নেই, অনার্স পাস কোর্স কিছু ব্যাপার নেই। হ্যাঁ, এবার তোমাদের কিছু জনের যদি এরকম ডাউট থাকে যে দাদা আমার তো এই সায়েন্সের এই স্ট্রিম ছিল, আমার এই সাবজেক্টটা ভালো লাগে, তাহলে কোন সাবজেক্টে অনার্স নিলে ভালো বা কোন সাবজেক্টে পাস কোর্স নিলে ভালো, এটা যদি তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে আলাদাভাবে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে সেটা আলাদাভাবে গাইড করে দেবো, ঠিক আছে? তারপর 3 নাম্বার হচ্ছে MVI, মোটর ভেহিকলস ইন্সপেক্টর। এই যে গাড়ির প্লেট, গাড়ির নাম্বার লাগানো হচ্ছে বা মোটর ভেহিকলসে, যেমন আমাদের মালদাতে ওই ইনডোর স্টেডিয়াম যেটা বলা হয়, ওইখানে যে ডিপার্টমেন্টটা মোটর ভেহিকলস ইন্সপেক্টর, বেশ ভালো পোস্ট, ঠিক আছে? ওই পোস্টটাও এখন আমাদের PSC কন্ডাক্ট করে। তারপর WB অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসটা কি? তোমার এজটা আগে বলে দিই, এজ হয়ে গেল আপ টু 30 আপ টু, মানে কি তোমার গ্র্যাজুয়েট হতে হবে। তোমাকে গ্র্যাজুয়েট কোন স্ট্রিমে হতে হবে? কমার্স স্ট্রিমে হতে হবে। মানে তুমি HS কমার্সে করেছো, তারপর গ্র্যাজুয়েশনও করেছো কমার্সে। যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছো ওদের জন্য এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি। খুব ভালো চাকরি, খুব ভালো পোস্টও থাকে, প্রত্যেক বছর কন্ডাক্ট হয়। আর এক্সামিনেশনে শুধুমাত্র প্রিলি তারপর ইন্টারভিউ, খুব যে বেশি ঝামেলা থাকে যে আমাকে মেইনস দিতে হবে এটা ওটা তা না। প্রিলিতেও তোমার 2টো পেপার থাকে, একটা কমার্সের পেপার থাকে আর একটা জেনারেল পেপার থাকে। জেনারেল পেপার বলতে যেটা ম্যাথ, ইংলিশ, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এইসব যেগুলো থাকে ওইগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে, ওইগুলো নিয়ে আমি ডিটেলসে পড়ে আসছি। তারপর PSC ক্লার্কশিপ। ক্লার্কশিপ মানে কি? এটা যারা শুধুমাত্র ওই একটা অফিসে খিটির করে বসে থাকে না, এটা অনেক ভালো একটা পোস্ট। মানে ক্লার্ক বলতে আমরা যেটা বুঝি, এতদিন দেখে এসেছি যে শুধুমাত্র স্কুলের সব কিছু টাইপ করে, সেটা না। ক্লার্কশিপের পোস্টগুলো কি? এটা তোমার HS পাস থাকে, হ্যাঁ, আর বয়স হয়ে যাচ্ছে 18 থেকে 40। HS পাসরাই এরা পরীক্ষায় কন্ডাক্ট করতে পারে। এবার তার মানে এই না যে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো মানে খুব বেশি কিছু জেনেছো বা পোস্ট গ্র্যাজুয়েট, তুমি HS পাস মানে তুমি পরীক্ষায় বসতে পারবে। দেবে কি দেবে না সেটা পরের কথা, কিন্তু পোস্টগুলো খুব খারাপ না, যেটা শুনতে খারাপ লাগে PSC ক্লার্ক। যেমন আমাদের যেটা এখন রাজ্যের যেটা কেন্দ্র কি নবান্ন, সেই নবান্নতে পোস্টিং হয় ক্লার্কের পোস্ট। রাইটার্স বিল্ডিং আগে যেটা ছিল সেখানে পোস্ট হয়। তারপর কলকাতার কিছু কিছু মন্ত্রক আছে, ওই মন্ত্রকগুলোতে ক্লার্কের পোস্ট হয়। এছাড়াও জেলার যেটা সদর দপ্তর, যেটা আমরা কালেক্টরি বিল্ডিং বলি, ওই কালেক্টরি বিল্ডিংয়ে ভালো ভালো পোস্ট আছে, LDC, UDC, এরকম ভালো ভালো পোস্ট। আর খুব তাড়াতাড়ি প্রমোশন হয়, মানে তুমি সারা জীবন ক্লার্ক হয়ে থেকে গেলে এরকম না, খুব তাড়াতাড়ি পোস্টিং হয়, 2 বছর 3 বছর পর পর আপগ্রেডেশন হয়। তারপর জুডিশিয়াল সার্ভিস এক্সাম। যারা ভাবছো যে আমরা ল নিয়ে পড়লে, এটা একটু বলে দিই আমি। জুডিশিয়াল সার্ভিসের তোমার এজ হচ্ছে 23 to 35, কারণ তুমি LLB করার পরেই তো করতে পারবে, যেটা LLB BTech। এবার কোয়ালিফিকেশনটা কি বলছে? LLB ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। স্বাভাবিক, LLB তোমাকে ক্রস করতে হবে, আর একটা বার কাউন্সিলের মেম্বার হতে হবে, মানে তোমাকে অ্যাক্টিভ প্র্যাকটিসে থাকতে হবে, যে তুমি কোনো একটা কোর্টে প্র্যাকটিস করছো, এটা তোমাদেরকে থাকতে হবে, ঠিক আছে? তারপর এটার স্টেজগুলো হয়ে যাবে প্রিলি প্লাস মেইনস প্লাস ইন্টারভিউ। এবার প্রিলির কী আছে? যারা ল নিয়ে পড়ছো বা পড়তে চাইছো ওরা আমাকে আলাদাভাবে জিজ্ঞাসা করবে, যেগুলো একটু আলাদা কিনা স্ট্রিমগুলো ওগুলো আমি আলাদা করে বলবো পরে। তারপর এটা যেটা খুব গ্ল্যামারাস একটা পোস্ট, কী জিনিস? টিচার্স ইন স্কুলস অফ ফুললি স্টেট ওন্ড স্কুলস। যেমন আমাদের মালদার যেটা জেলা স্কুল আছে, জেলা স্কুলের যে টিচারগুলো আছেন ওই টিচারগুলো কিন্তু গ্যাজেটেড অফিসার,
আমাদের অন্যান্য স্কুলের টিচাররা কিন্তু অ্যাটেস্টেডের ক্ষমতা নেই, শুধু হেডমাস্টারের থাকে। আর জেলা স্কুলের প্রত্যেকটা টিচারের অ্যাটেস্টেড ক্ষমতা আছে, ওনারা প্রত্যেকে গ্যাজেটেড অফিসার। ওনাদের রিক্রুট আমাদের স্কুল সার্ভিস বোর্ড থেকে হয় না, ওনাদের রিক্রুটমেন্ট করে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি বোর্ড। তো ওদের কোয়ালিফিকেশানটা খুব হাই লাগে আর কি, ঠিক আছে। এবার গ্র্যাজুয়েশন লাগে, মাস্টার্স লাগে, বিএড লাগে, যেরকম প্রসেস নেট সেটের জন্য সেরকম, কারণ ওনাদেরকে একটা গ্যাজেটেড অফিসারের পোস্ট দেওয়া হয়। তারপর দেখো আরেকটা খুব ভালো প্রসেস, মানে যারা সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো কি না, যে আমার ম্যাথ ভালো লাগে বা ইংলিশ ভালো লাগে বা কেমিস্ট্রি ভালো লাগে, প্রত্যেকটা সাবজেক্টেরই এরকম তোমার পোস্ট থাকে স্কুলগুলোতে। তারপর বলছে টিচার্স অর লেকচারার্স ইন পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজেস আর মাদ্রাসা। এইবার এটার এজটা সবসময় ডিফাইন করা থাকে না, নির্দিষ্ট যখন ভ্যাকেন্সি বেরো, এগুলো পোস্ট তো খুব বেশি থাকে না, হয়তো 5টা লাগবে এক বছর, বা 7টা লাগবে, 10টা লাগবে, 15টা লাগবে, এরকমভাবে পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সি পিএসসি রিলিজ করে। এগুলোর জন্য গ্র্যাজুয়েট লাগবে, মাস্টার্স লাগবে, আর অ্যাকর্ডিং টু স্ট্রিম, মানে তুমি পলিটেকনিক কলেজে সিভিলের জন্য পোস্ট আছে, তাহলে তোমাকে সিভিলের ডিগ্রি রাখতে হবে। ইলেকট্রিক্যালের পোস্ট আছে, তাহলে তোমাকে ইলেকট্রিক্যালে বিটেক করে থাকতে হবে বা এমটেক থাকতে হবে, ঠিক আছে, ওটা তো বুঝতেই পারছো। তারপর বলছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইন সিভিল, এটা পিএসসি একটা আলাদাই এক্সাম কন্ডাক্ট করে শুধুমাত্র সিভিলের জন্য। সিভিলে যারা পড়াশোনা করছো শুধুমাত্র তাদের জন্য পিএসসি একটা আলাদা এক্সাম কন্ডাক্ট করে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ভালো পোস্ট, অনেকে খাটাখাটি করে। তারপর হর্টিকালচার ডিপার্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, হর্টিকালচার ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পোস্ট। এগুলো অতটা ফ্রিকুয়েন্ট না, হয়তো 4 বছর 5 বছর পর পর একটা দেখা গেল, হয়তো তুমি তোমার 4-5 বছরের চাকরি পরীক্ষার কেরিয়ারে একবার পেলে, তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না। কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক, একবার থাকে, লাস্ট হয়েছিল 2016-তে। আবার যদি হয় কেপিএসটা আবার এইচএস পাস, 18 থেকে 40 বছর বয়স, সহজ এক্সাম হয়, প্রিলি হয়, মেইনস হয়, ইন্টারভিউ হয়, প্রিলির সাথে মেইনসটা একসাথে কন্ডাক্ট হয়ে যায়, ঠিক আছে। তারপর স্কুল ইন্সপেক্টর পিএসসি, খুব ভালো পোস্ট। কী জিনিস স্কুল ইন্সপেক্টর বলতে কী বোঝায়, যে বিভিন্ন যে স্কুলগুলো আছে, হাই স্কুল হোক বা আপার প্রাইমারি হোক, প্রাইমারি স্কুলগুলো, ওই স্কুলগুলোর নিজের কন্ডাক্ট সব কিছু ঠিকঠাক করছে কিনা, স্কুলের প্রসেসিং হচ্ছে কিনা ঠিকঠাক, যতটা অ্যালোট করা হয়েছিল স্কুলে অনুদান দেওয়া হয়েছিল, সেগুলো সব কিছু স্কুল ঠিকঠাক পাচ্ছে কিনা, এগুলোর জন্য কি একটা ইন্সপেকশন হয়, ও একটা ইন্সপেকশন বোর্ড থাকে, ওই বোর্ডের ইন্সপেক্টর হয়, খুব ভালো। এই আগের বছর পরীক্ষা হয়েছিল, আবার হবে। তো এটার জন্য গ্র্যাজুয়েট হতে হবে আর বিএড ডিগ্রি থাকতে হবে, ব্যাস। তারপরে 36 বছর বয়স অবধি দিতে পারে। তারপর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ভালো পোস্ট, কিন্তু অত বেশি পরীক্ষা হয় না, খুব কম পরীক্ষা হয়, 4 বছর 5 বছর 6 বছর পর পর যখন প্রয়োজন পড়ে আমাদের গভর্নমেন্টের যে একটা পরীক্ষা কন্ডাক্ট করতে হবে, আমার ভ্যাকেন্সি আছে, তখন কন্ডাক্ট করে। 39 বছর বয়স অবধি শুধুমাত্র গ্র্যাজুয়েট হতে হবে, প্রিলি আর ইন্টারভিউ, এটাও আগের বছর হয়েছে রিসেন্ট। তারপর হচ্ছে ওয়ার্ক অ্যান্ড অ্যাকাউন্টেন্ট পিএসসি, ওয়ার্ক অ্যান্ড অ্যাকাউন্টেন্টের একটু স্পেশাল ক্রাইটেরিয়া আছে। কি বলছে, ওয়ার্ক অ্যান্ড অ্যাকাউন্টেন্ট, এতক্ষণ 14টা পোস্ট বলা হয়ে গেল আমাদের। ওয়ার্ক অ্যান্ড অ্যাকাউন্টেন্টের একটা স্পেশাল ক্রাইটেরিয়া, ওয়ার্ক অ্যান্ড অ্যাকাউন্টেন্টে কী বলা হয়, যে তোমার গ্র্যাজুয়েট তোমাকে হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে কমার্স স্ট্রিমে বা সায়েন্সের স্ট্রিমে, ঠিক। গ্র্যাজুয়েশনেই শুধুমাত্র লাগে, বয়সের ওরকম কোনো ব্যাপার নেই, সম্ভবত 40 অবধি থাকে ওইটা। তারপর আছে ফায়ার অপারেটর পিএসসি, এটার 18 থেকে 27, গ্র্যাজুয়েট হতে হবে, প্রিলি প্লাস পিএমটি মানে প্রি মেডিকেল টেস্ট, ঠিক আছে, আর একটা ইন্টারভিউ। তারপর ওয়ার্ড মাস্টারে গ্র্যাজুয়েট হতে হবে। বিভিন্ন হসপিটালগুলো বা স্কুলগুলোর ক্ষেত্রে যে ওয়ার্ডেন হয় না, ওই ওয়ার্ড মাস্টারের একটা পোস্ট থাকে। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট ইন ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসেস, কে কন্ডাক্ট করে, পিএসসি কন্ডাক্ট করবে। এগুলো খুব বেশি একটা হয় না, সেই কারণে যখন ভ্যাকান্সি বেরোয় তখন এরা কী চাইছে ওটা দেখে নিতে হয়। ডিরেক্টরেট অফ স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন আন্ডার ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, পোস্টটা ভালো, এতটা বড়, যাই হোক। ফুড সাপ্লাই ইন এসআই মানে কি, স্কুল সাব ইন্সপেক্টর ইন ফুড সাপ্লাই, এটা তোমার ওই রেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে, রেশন ডিপার্টমেন্টের ডিলারদের আপারে যে থাকে ফুড সাপ্লাই, ওদের ব্লকে পোস্টিং হয়, বিভিন্ন ব্লকে পোস্টিং হয়, ব্লকের একজন হেড থাকে আর কি ওই ফুড সাপ্লাই এসে। এটা 40 বছর অবধি গ্র্যাজুয়েট হতে হবে, আর প্রিলি প্লাস ইন্টারভিউ, প্রিলি হবে আর ইন্টারভিউ হবে। এটাও তোমার 2019-এ হয়েছিল, 2019-এ লাস্ট হয়েছে। উদ্যান প্রতিপালক খুব রেয়ার হয়। কালচারাল অ্যান্ড ইনফরমেশন অফিসার খুবই রেয়ার হয়, 2018 সালে লাস্ট হয়েছিল, এটা পিএসসি কন্ডাক্ট করেছিল, খুবই ভালো পোস্ট। মানে পোস্টিংগুলো খুব ভালো ভালো থাকে, দেখা গেল যে একটা জেলাতে হয়তো একটা দরকার বা একটা সাব ডিভিশনাল অফিসে একটা দরকার, ঠিক। আর যখন বেরোয় পোস্ট তখন ভ্যাকান্সিও খুব কমই থাকে। তো এবার আমরা যেটা আলোচনা করব
যে এরপর কিছু কিছু পোস্ট যেমন WBCS, PSC মিসলেনিয়াস, MBI, এই পোস্টগুলো নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করবো যে এটার জন্য আমাদের এক্সাম প্যাটার্ন কী কী রকম আছে, কী কী পড়তে হবে, এগুলো এবার একটু চলো আলোচনা করে নিব আমরা। চলো তাহলে এবার আমরা WBCS নিয়ে একদম কমপ্লিট ডিসকাশন করব। কমপ্লিট মানে কীরকম, কেন কমপ্লিটই বা কেন? তোমরা বেশিরভাগই শুনেছো যে WBCSটা খুব গ্ল্যামারাস পোস্ট, এটা ওটা অনেক কিছু। তো পোস্টগুলো কী কী হয় এটা আগে শুনে নাও, তারপর আমি ডিটেলসে বলছি। পোস্ট WBCS-এর 4টে গ্রুপ হয়। WBCS-এর যে পরীক্ষা সেটা আমাদের রাজ্য সরকারের সবথেকে বড় পরীক্ষা। যেমন আমাদের কেন্দ্র সরকারের UPSC, ওইটা অন্য ভিডিওতে আলোচনা করব UPSC নিয়ে। তো আমাদের স্টেট গভর্নমেন্টের সবথেকে বড় পরীক্ষা হয়ে গেল WBCS, যেটা কন্ডাক্ট করে WBPSC। এইবার এখানকার যে পোস্টগুলো হয় প্রত্যেকটাই কিন্তু অফিসার পোস্ট। তা সত্ত্বেও ABCD 4টে গ্রুপ আছে ক্যাটাগরি ওয়াইজ। এবার পোস্টগুলো তোমাকে বলি, শোনো। গ্রুপ এতে কী কী পোস্ট আছে? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ বলতে BDO, যেটা শুনেছো, CTO কমার্শিয়াল ট্যাক্স অফিসার, আমার পার্সোনাল ফেভারিট। সেটা ছাড়াও ডেপুটি কালেক্টর, আরও কয়েকটা 7-8টা পোস্ট আছে, ঠিক। তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, আর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসেস এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল, কারণ টেকনিক্যালটা WBCS দিয়ে হয় না। এবার এই ডিপার্টমেন্টগুলোতে একদম বেশ ভালো ভালো পোস্টে তোমার রিক্রুট করে WBCS-এর গ্রুপ A, ঠিক আছে। এবার প্রয়োজন অনুযায়ী ভ্যাকান্সি হয়, যেরকম কোনো বছর দেখা গেল গ্রুপ এর জন্য 80টা, 90টা, 100, কখনো 60, 65 এরকমভাবে ভ্যাকান্সি থাকে। গ্রুপ বিতে শুধুমাত্র একটাই পোস্ট আছে, সেটা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের পোস্টটার নাম হয়ে গেল DSP। এই DSPর জন্যই শুধুমাত্র একটা আলাদা করে পোস্ট ক্রিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে WBCS গ্রুপ B। এইখানেই একমাত্র তোমার হাইটের ব্যাপার আছে, হাইট লাগে। বাকিগুলোতে কোথাও হাইট, বডি ওয়েট, ফিজিক এগুলো সব কিছু দেখা হয় না। গ্রুপ সিতে আগে 11টা পোস্ট ছিল, এখন সেটা কমিয়ে 9টা করা হয়েছে। সুপারিনটেনডেন্ট ডিস্ট্রিক্ট কন্ট্রোলার হোম অথবা ডেপুটি সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম। যদি স্টেটের হয়, ডিস্ট্রিক্টের হয়, তাহলে সুপারিনটেনডেন্ট। আর সেন্ট্রালের যে হোমগুলো আছে, হোম মানে কোনটা, সংশোধনাগার যেটা, সেখানকার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে। তারপর 2 নম্বর খুব গ্ল্যামারাস একটা পোস্ট, সেটা হয়ে গেল জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, BDOর লোয়ার যে পোস্টটা থাকে, যে BDO। তারপর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ভালো পোস্ট। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, এটার একটা অফিসার পোস্ট থাকে। ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, যেটাকে আমরা আরও বলি, না আরও অন্য আছে, এটা অন্য না, এটাই আরও রেভিনিউ অফিসার যেটাকে বলি যে গ্রুপ সিতে আরওতে হয়েছে, মানে রেভিনিউ অফিসারে হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, গ্রুপ এতে কমার্শিয়াল ট্যাক্স অফিসার CTO, আর গ্রুপ সিতে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, পার্সোনাল ফেভারিট আমার। জয়েন্ট রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডেপুটিজ রিড্রেসাল কমিশন আন্ডার দ্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অনেক বড় পোস্ট। অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার, যদি সুখের চাকরি চাও তাহলে এটা। 9 নম্বরটা হচ্ছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, মানে যেটা বললাম তোমার ওই সংশোধনাগার ওইগুলো। গ্রুপ ডিতে 3টে পোস্ট আছে। ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আর 3 নম্বরটা রিহ্যাবিলিটেশন আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। এই যে পোস্টগুলো বললাম, এই প্রত্যেকটা পোস্টের একটাই ক্রাইটেরিয়া, সেটা হয়ে গেল তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, আর কোনো চাহিদা নেই। আমাদের অত কিছু চায় না আমাদের রাজ্য সরকার, শুধু তোমার গ্র্যাজুয়েট আছো, তুমি পরীক্ষাগুলো পাস করে যাও, সেখান থেকেই তোমার বুদ্ধিমত্তার বিচার করে নেওয়া হবে। ছেলে মেয়ের কোনো বাজ বিচার নেই, যে যতদূর অবধি যেতে পারবে আলটিমেটলি সেটাই। এবার পরীক্ষার প্যাটার্নটা আমি এখন ডিসকাস করব, সেটা কি 4টে পোস্ট, মানে 4টে গ্রুপের বিভিন্ন পোস্টগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এবার প্যাটার্নটা দেখো। WBCS, হাতের লেখার জন্য একটু ক্ষমা করবে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। চলো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষা হয় এই 3টে স্টেজে, প্রিলি, মেন্স, ইন্টারভিউ। আগে আমরা প্রিলিটা ডিসকাস করব। প্রিলিতে কি থাকে সাবজেক্টগুলো ডিসকাস করি। ফার্স্ট যেটা প্রিলিতে তোমরা পাবে সেটা হয়ে গেল ইংলিশে থাকবে 25টা প্রশ্ন।
ম্যাথ প্লাস জিআই। জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স, যেটা রিজনিংও বলে অনেকে। তো জিআই এর রেঞ্জটা ছোট হয়, রিজনিংয়ের রেঞ্জটা বড় হয়। 25। হিস্ট্রি 25 প্লাস 25, একটা 25, এই 25টা ন্যাশনাল মুভমেন্ট, আর এই 25টা ওই তোমার অ্যানশিয়েন্ট মিডিভেল ইন্ডিয়া, এইগুলো যেগুলো। জিওগ্রাফি 25, ইকোনমিক্স প্লাস পলিটি 25, সায়েন্স 25, কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার জন্য লাগে 25। 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, টোটাল দেখো 200 হয়েছে। 200টা কোশ্চেন, প্রত্যেকটার জন্য 1 নাম্বার, 200 নাম্বারের পরীক্ষা, টাইম 2.5 ঘন্টা। কাট অফ সেটা এক্সামের তোমার কোশ্চেন লেভেলের উপর ডিপেন্ড করে, কীরকম হার্ড হয়েছিল না হয়েছিল। কখনো 98, 102, তো আমি জেনারেল বলছি, ওবিসি এসসি এসটি এগুলো সব কম আছে, 102, তারপর কখনো এবার যেরকম 110 হয়েছিল মনে হয়, কখনো 105 হচ্ছে, এরকমভাবে কাট অফ করে। তো দেখে মনে হচ্ছে যে অনেকগুলো সিলেবাস, আস্তে আস্তে পড়লে সব কিছুই ভালো হয়ে যাবে। এবার এইটা শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে শুধুমাত্র এটা কোয়ালিফাই করতে হবে, কাট অফের বেশি পেতে হবে। এই নাম্বারটা যেটা তুমি পেলে এটা যে পরে কাজে লাগবে তা না। মানে দেখা গেল তুমি 115 পেয়ে পাস করলে, আর একজন পেয়েছে 175, তাহলে কি এ তোমার থেকে বেশি প্রায়োরিটি পাবে? না, তোমরা দুজন পাস করেছো, দুজনেই মেইনসে যাবে। এবার মেইনসের ক্যাটাগরিটা কি? খেলাটা শুরু হয় মেইনসে। এগুলো বাচ্চা, এগুলো দেখবে এমনি পড়লেই পাস করতে পারছো। মেইনসের ঘটনা কি? মেইনসে কম্পালসারি 6টা পেপার হয়। মেইনসে কম্পালসারি 6টা পেপার হয়। কি কি? পেপার 1, পেপার 1 যেটা, সেটা হয়ে গেল ইংলিশ, বেঙ্গলি ডেসক্রিপটিভ। বাংলায় রাইটিং লিখতে হয়, চিঠি লেখো, রিপোর্ট, বঙ্গানুবাদ, প্রেসি মানে সামারি যেটাকে আমরা বলি, এরকম 5টা টপিক থাকে। 5 × 40 200, প্রত্যেকটা পেপার 200 করে। হ্যাঁ, সেকেন্ড পেপার ইংলিশ ডেসক্রিপটিভ। থার্ড পেপার সেটা হয়ে গেল জেনারেল স্টাডিজ 1। জেনারেল স্টাডিজ 1-এর মধ্যে কি কি পড়লো? হিস্ট্রি প্লাস জিওগ্রাফি, মোটামুটি 100 প্লাস 100, 200 নাম্বার। এমসিকিউ, এবার থেকে সব এমসিকিউ। এই যে 200টা কোশ্চেন দেখলাম আমরা না, এগুলো সবই এমসিকিউ কোশ্চেন। তারপর জিএস2 তে কি কি থাকে? তোমার থাকবে সায়েন্স, টেকনোলজি, ডিফেন্সের জন্য যেগুলো যেগুলো করা হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ট্র্যাডিশনাল জিকে। ঠিক, তারপরে জিএস3তে তোমরা কি কি পাবে? ইকোনমিক্স আর পলিটি, কম বেশি 100 প্লাস 100। জিএস4 অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স, যেটাকে আমরা ম্যাথ বলবো, প্লাস রিজনিং, এটাও 100 প্লাস 100। ঠিক, প্রথম দুটো ফার্স্ট ডে, পরের দুটো সেকেন্ড ডে, তারপরের দুটো থার্ড ডে। 3 দিনে 6টা মেন্সের পেপার হয়। এই যে 6টা মেইনসের পেপার হবে, এই প্রত্যেকটাই কম্পালসারি পেপার। কম্পালসারি পেপার মানে কীরকম? তুমি মেইনস প্রিলি কোয়ালিফাই করেছো মানে এই 6টা পেপার তোমাকে দিতেই হবে। সে তুমি গ্রুপ এ বি সি ডি 4টার জন্যই নাও না কেন। এইবার গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য দুটো স্পেশাল পেপার দিতে হয়, যেটাকে বলা হয় অপশনাল পেপার। সেটা 4th ডেতে হয়। 4th ডে অপশনাল পেপার 1 and 2, দুটো পেপার হয় একই দিনে, মানে বলতে পারো 7th পেপার আর 8th পেপার। এবার এই অপশনাল পেপারটা তুমি দিলে তুমি গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য কল পাবে। যদি না দাও তাহলে এই 6টা পেপার অবধি যদি পরীক্ষা দাও তাহলে শুধুমাত্র গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য কল পাবে। ঠিক আছে, প্রত্যেকটা পেপার 200 করে, 6টা পেপার 1200, এত দূর অবধি এসছি আমরা। 200 1400, অপশনাল পেপার 200 200।
ফাইনাল এতগুলো নাম্বারের ওপর পরীক্ষা হয়। এইবার এরপর কি আছে সেটা বলি। এগুলো কিন্তু মানে একদম ছেলে খেলা নয়, মেইনসের যে পেপারগুলো থাকে না একদম পুরোপুরি ডেপথে পেপার থাকে। ভাবো তোমাদেরকে কতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে WBCS এর জন্য। এটা মুছি, এইবার ইন্টারভিউটা বোঝায়। কারণ আমাদের যারা ধরো চাকরি লাইনে আছে মানে পড়াশোনা করছে তাদের মধ্যেই এখনও অনেকের তোমার এর প্রসেসটাই ক্লিয়ার নেই। এইবার তুমি এই 6টা পেপার দিয়েছো, তার সাথে অপশনাল পেপারও দিয়েছো। ফার্স্ট যেটা কি করবে WBCS বা PSC বোর্ড, সেটা হচ্ছে তোমার গ্রুপ A অ্যান্ড B এর জন্য কল দিবে, কল ফর ইন্টারভিউ। মানে গ্রুপ A আর গ্রুপ B এর জন্য ইন্টারভিউয়ের কল দেবে, যতজনকে ডাকলো। ইন্টারভিউ গ্রুপ A আর গ্রুপ B এর জন্য 200 মার্কসের হয়। ভালো করে বুঝবে, এই প্রসেসটা একটু কঠিন প্রসেস, এতদূর অবধি কোনো ঝামেলা ছিল না। গ্রুপ A আর গ্রুপ B এর জন্য 200 মার্কসের ইন্টারভিউ হয়। তারপর গ্রুপ A আর গ্রুপ B এর ফাইনাল রেজাল্ট হবে, মানে কোন কোন পোস্টের জন্য তুমি সিলেক্ট হলে। তখন এতদূর অবধি শুধুমাত্র মেইনসের রেজাল্ট, প্রিলি হয়ে গেছে ঝামেলা পার, প্রিলি রেজাল্ট আর কোথাও কাজে লাগবে না। মেইনসের রেজাল্ট যতটা তুমি স্কোর করলে এই 8টা পেপারে, তার সাথে এই 200 মার্ক অ্যাড করে ফাইনাল কাট অফ হবে। 80 জন 90 জন যতজন হওয়ার কথা হয়ে গেল। এইবার ইন্টারভিউ হয়তো দেখা গেল ডেকেছিল 400 জন বা 500 জন, তো সবাই তো কল পায়নি, কিন্তু ওদের ইন্টারভিউ দেওয়া আছে। এরপর এবির যখন সিলেক্ট হয়ে গেল, তারপর ওরা কল দেবে সি এর জন্য, গ্রুপ সি ইন্টারভিউ। গ্রুপ সি এর ইন্টারভিউ হয় 150 মার্কসের। প্রসেসটা ভালো করে বুঝবে। ধরো এখানে 2 জন এক্সাম দিয়েছিল, 3 জন ABC, ঠিক। এ যে কিনা AB এর জন্য কল পেয়েছিল, 3 জনেই AB, শুধু A ধরো, A আর B 3 জনেই, A আর B দুজনেই AB এর জন্য কল পেয়েছিল। A সিলেক্ট হয়ে গেছে, B সিলেক্ট হয়নি, তো B এর ইন্টারভিউ দেওয়া আছে। এইবার এই যে সি এর জন্য, গ্রুপ সি এর জন্য, এটা কিন্তু আমি পার্সন বলছি, হ্যাঁ, ABC গ্রুপের সাথে গুলোবে না, PQR বলে দিলাম যাও, বা XYZ। তো X গ্রুপ A তে সিলেক্ট হয়ে গেছে, ঠিক। এইবার গ্রুপ সি এর জন্য যে কলগুলো যাবে, সেই কলগুলো যারা এবিতে কল পায়নি শুধুমাত্র তাদেরকেই দেওয়া হবে। তো এখানে জেডকে ডাকা হয়েছে কারণ XY এতে কল পেয়ে গেছিলো, আর এখানে ওয়াই এর ইন্টারভিউ দেওয়া আছে আগে থেকে। এইবার সিতে যারা কল পেয়েছিল তারা ইন্টারভিউ দিল। সি এর ফাইনাল রেজাল্ট কীরকম করে হবে একটু বুঝবে। ওয়াই তো 200 মার্কে ইন্টারভিউ দিয়েছিল, তো দেখা গেল 200 ওই 100 স্কোর করেছিল, কিন্তু ওয়াই এ বিতে হয়নি, তাহলে ও সিতে নেমে যাবে। তো 200তে যদি 100 পায় তাহলে 150তেও কত পাবে, 75 পাবে। তো এবার ওর এই 6টা পেপারের নাম্বার কাউন্ট হবে, কারণ এ বিতে হয়ে গেছে অপশনাল পেপার বাদ। সি আর ডি এর জন্য শুধুমাত্র 6টা পেপার কাউন্ট হবে। এই 6টা পেপার প্লাস অপশনাল, যারা যারা এ বিতে কল পেয়েছিল ওদের আবার নতুন করে লিস্ট হবে। কি বললাম, 6টা পেপার প্লাস অপশনাল, সরি অপশনাল বলছি, ইন্টারভিউ। 6টা পেপার প্লাস ইন্টারভিউ, 150তে ইন্টারভিউ। যারা এবিতে ইন্টারভিউ দিয়েছে ওদেরটা 150তে কাউন্ট হবে, কত পাচ্ছে রেশিও করে নিয়ে। তো 150তে কত পাচ্ছে ওর, সেটা কাউন্ট করে ফাইনাল কাট অফ হবে। যারা পাওয়ার তারা চাকরি পেয়ে গেল, দেখা গেল ওয়াইও সিতে পেয়ে গেল, পড়ে আছে শুধুমাত্র জেড। তাহলে গ্রুপ ডি এর জন্যও আবার কল দেওয়া হবে। সি এর কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্রুপ ডি এর জন্যও কল দেওয়া হবে। আবার একই প্রসেস, যারা বাকি পড়ে আছে ইন্টারভিউ দিয়ে রেখেছে ওদের রেশিওতে নাম্বার দেখা হবে। আর তাছাড়া নতুন করেও যাদেরকে দেখা হচ্ছে তাদেরকে 100, গ্রুপ ডি এর ইন্টারভিউ 100তে হয়। ইন্টারভিউ 100 মার্কস। এবার 100তে রেশিও করা হবে। দেখা গেল জেড সিতে কল পেয়েছিল, সিতে ও 150তে ইন্টারভিউ ও পেয়েছিল 100, তাহলে 100তে কত পাবে, 66.66 এরকম। তারপর এইটা নাম্বার নিয়ে আবার ডিতে কল হবে। তারপর ডিতে যারা কল পেলো তারপর ফাইনাল রেজাল্ট হবে, তারপর প্রসেস কমপ্লিট হয়। বুঝতে পারছো তো কত ঝামেলা। কিন্তু এইটা যদি তোমরা পড়ে নিতে পারো বা রেডি করে নিতে পারো তাহলে অন্যান্য সব রকম পরীক্ষায় প্রায় কভার হয়ে যায়। শুধুমাত্র এই পেপারটা একটু ভালো করে পড়তে হয়, অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথ, রিজনিং আর এই ইংলিশের পেপারটা। ইংলিশ তো ডেসক্রিপটিভ, এমনি MCQগুলো ভালো করে পড়তে হয় কারণ বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে ওইটা থাকে বেশি। তো
তো এই যে প্রসেস মানে নোটিফিকেশান বেরোলো যে আমরা পরীক্ষা নেব, এখান থেকে রিক্রুটমেন্ট অবধি হতে 2.5 থেকে 3 বা 3.5 বছর লাগে। সেই কারণেই তোমরা অনেক দিনই হয়তো শুনেছো তোমাদের সিনিয়রদের যে চাকরি পরীক্ষার জন্য খাটছি কিন্তু হয়নি। কারণ কি? কারণ প্রসেসিংটাই এত বেশি। প্রিলি হওয়ার পর যে মেন্স হয় সেটা 5-6 মাস পর হয়। সেই যে মেন্সটা হলো, সেই মেন্সের রেজাল্ট বেরোতে 1 বছর লাগে। ডেসক্রিপটিভ পেপার থাকে যেহেতু, তাছাড়া পিএসসির নিজস্ব কিছু প্রসিডিংস আছে। এইবার ওই রেজাল্ট হওয়ার পর তারপর এবির জন্য ইন্টারভিউয়ের রেজাল্ট, সি এর জন্য ইন্টারভিউ রেজাল্ট, ডি এর জন্য ইন্টারভিউয়ের রেজাল্ট। তো এত সব কিছু ঝামেলা করতে 2.5 থেকে 3 বছর বা 3.5 বছর কখনো কখনো লেগেই যায়। এই কারণে বিসিএসটা অনেকে অ্যাভয়েড করে শুরুতে, আর অনেকে পড়ে কারণ পোস্টগুলো গ্ল্যামারাস, তাই তো। তো এরপর বাকিগুলো আমরা ডিসকাস করব। তো ডাব্লিউবিসিএস নিয়ে যা বলার সেগুলো সব কিছু বলা হলো। এরপর ডাব্লিউবিসিএস এর পরে আরেকটা পরীক্ষা নিয়ে ডিসকাস করবো, ভালো মতো বলেছিলাম, সেটা হলো ডাব্লিউপিএসসি মিসলেনিয়াসের পোস্টগুলো। কী কী পোস্ট আছে তোমাদের একবার বলে দিই, তাহলে আন্দাজটা পেয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, মানে এটা যেটা তোমার 2018 সালে হয়েছিল সেগুলোর পোস্ট যেটা ওরা রিলিজ করেছে। তারপর ব্লক ইউথ অফিসার অর মিউনিসিপ্যাল ইউথ অফিসার অর বড়ো ইউথ অফিস, থার্ড এটা। ফোর্থ ব্লক ওয়েলফেয়ার অফিসার অর ওয়েলফেয়ার অফিসার। 5 ইন্সপেক্টর অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেট অফিসার, ইন্সপেক্টর অফ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার অফিস, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস, অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ, কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস, এক্সটেনশন অফিস মাস এডুকেশন এক্সটেনশন, লেডি ইন এক্সটেনশন অফিস মাস এডুকেশন এক্সটেনশন, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস, ইনভেস্টিগেশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর আর সেভিংস ডেভেলপমেন্ট অফিসার। টোটাল 18 পোস্ট ওরা দিয়েছিল, তার মধ্যে 1 2 3 4টে পোস্ট ব্ল্যাঙ্ক, মানে ভ্যাকেন্সি নেই, কিন্তু এটা মিসলেনিয়াসের আন্ডারে পড়ছে তাই পোস্টটা দেওয়া আছে। তো 14টা পোস্টে টোটাল পরীক্ষা হয়েছিল, সিট প্রায় 1500 কি 1550 এরকম। এবার প্যাটার্নটা কীরকম, তুমি যদি ডাব্লিউবিসিএস ভালো করে পড়ো তো মিসলেনিয়াস এমনি উতরে যাবে। মিসলেনিয়াসের 3টে স্টেজ। ফার্স্ট স্টেজ প্রিলিতে কী হয়, প্রিলি 25 + 75, 25 থাকে ম্যাথস মানে শুধু অ্যারিথমেটিক পাটিগণিত যেটা, আর বাকি 25 যেটা সেটা 25 হয়ে যাচ্ছে বাকি সব জিএস আর কি, মানে জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স যা হয় সব মিলে একটা 75 মার্কস। প্রিলি কোয়ালিফাই করে গেলে, কোয়ালিফাই করার পর, এগুলো আমি লিখছি না কারণ এগুলো ছোটো ছোটো জিনিস মুখেই বললে হয়ে যাবে। এই প্রিলি কোয়ালিফাই করার পর মেইনসে 3টে পেপার হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রত্যেকটা পেপার 150 করে। ফার্স্ট পেপার বেঙ্গলি, সেকেন্ড পেপার ইংলিশ, থার্ড পেপার হয় কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ম্যাথ, প্রত্যেকটা ডেসক্রিপটিভ। এখানে ম্যাথটাও ডেসক্রিপটিভ হয়। বিসিএসে যেরকম সেটা এমসিকিউ ছিল, মেইনসে এটা ডেসক্রিপটিভ পেপার হয়। খুব বেশি অঙ্ক থাকে না, 10টা অঙ্ক ছিল, হ্যাঁ 10টা থাকে 5 করে, তো 50 হলো, আর বাকি 100 থাকে কারেন্ট অ্যাফেয়ার্সও ডেসক্রিপটিভ থাকে। যেমন আগেরবার কোশ্চেন ছিল রোহিঙ্গা প্রবলেম নিয়ে ইউএন কী ভাবছে, ইউনাইটেড নেশনস কী ভাবছে না হচ্ছে, এরকম আরও কী সব কোশ্চেন ছিল, এই মুহূর্তে মনেও নেই সেরকম। তো তারপর হবে ইন্টারভিউর জন্য কল আসবে, ফাইনাল রেজাল্ট হবে মেইনস প্লাস ইন্টারভিউ নিয়ে। এটা হয়ে গেল মিসলেনিয়াসের যেটা। তারপর আরও কী পরীক্ষা বললাম, সেটা হয়ে গেল এমবিআইটা হয়ে গেল তোমার প্রিলি প্লাস ইন্টারভিউ। এমবিআইটা খুব ভালো পরীক্ষা একটা, যদি এটা প্রত্যেক বছরই হয়, কিন্তু এমবিআই মেজারমেন্ট লাগে, যেহেতু এটা অফিসার তোমার ইন্সপেক্টর র্যাঙ্ক, তো মোটর ভেহিকলস ইন্সপেক্টর, সেই কারণে এটার জন্য তোমার ফিজিক্যাল মেজারমেন্ট লাগে, হাইট, ওয়েট, চেস্ট, এগুলো সব কিছু ব্যাপার আছে। তারপর অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে প্রিলি প্লাস মেইনস প্লাস ইন্টারভিউ। প্রিলিতে 2টো পেপার হয়, একটা হচ্ছে তোমার কমার্সের পেপার, আর একটা হয়ে গেল এরকম জেনারেল স্টাডিজের একটা পেপার, সেখানে ম্যাথ, রিজনিং, বাকি যা কিছু থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছু থাকে। মেইনসে এরকমই থাকে। আর ইন্টারভিউ যেটা থাকছে আর কি। পিএসসি ক্লার্কশিপের কথা তো আমরা বললাম যে প্রিলি প্লাস মেইনস প্লাস, ক্লার্কশিপের কথা বলিনি। ক্লার্কশিপে প্রিলি থাকে, প্রিলিতে কী থাকে, 3টে সেক্টর আছে প্রিলিতে, এবিসি, ইংলিশ থাকে, ম্যাথ থাকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স আমার ঠিক জিএস পেপার থাকে আর কি, জেনারেল স্টাডিজ। তো সেটা 100তে পরীক্ষা হয়, কখনো 35 + 35 + 30, কখনো 30 30 40, এরকমভাবে 100 কভার করে। সেটার পর হয়ে যাবে তোমার মেইনসে 100 নম্বরের মেইনস হয়, 6টা রাইটিং লিখতে হয়, 3টে ইংলিশ, 3টা বাংলা। তারপর হয়ে যাবে কম্পিউটার টেস্ট, যেহেতু ক্লার্কের পোস্ট,
কম্পিউটারে একটা ডিগ্রি রাখতে হবে, এইচএসের পর কম্পিউটারে যে কোনো একটা ভালো সংস্থা থেকে একটা ডিগ্রি করে নেবে, সেটা অনেক জায়গাতেই কাজে লাগতে পারে। কম্পিউটার টেস্ট, তারপর হয়ে যাবে তোমার ফাইনালে যে ইন্টারভিউ নেই, যে পরীক্ষাগুলোতে ইন্টারভিউ নেই না সেগুলো টার্গেট করবে, সেগুলোতে ঝামেলা কম হয়। আর স্পেশাল ক্রাইটেরিয়া বলছি এটার কম্পিউটার কোর্স সার্টিফিকেট ফ্রম এ গভর্নমেন্ট অথরাইজ সেন্টার, যেটা বললাম। জুডিশিয়াল সার্ভিস এটা আগেই বলে দিয়েছি, টিচারের কোয়ালিফিকেশানগুলো এগুলো আগেই বলে দিয়েছি। আর কিছু কিছু ক্যাচি যেগুলো সেগুলো হয়ে যাচ্ছে তোমার ফায়ার অপারেটরের জন্য ইন্টারভিউ প্রয়োজন। অনেক পরীক্ষা আছে যেগুলোতে ইন্টারভিউ প্রয়োজন পড়ে না, যেমন আর এখন দেখছি না, ওটা সেন্টারে আছে। তা এইগুলো যে পরীক্ষাগুলো বললাম ডিটেলস তো শুধু ডাব্লিউবিসিএসটাই বললাম, কারণ ওটা অনেকেরই জিজ্ঞাসা থাকে। ডাব্লিউবিসিএস পড়লে বাকিগুলো তোমরা আরামসে কভার করে নিতে পারবে। আর বিভিন্ন এক্সামের প্যাটার্ন এক এক রকম থাকে। এবার ডাব্লিউবিসিএস এটা হয়ে গেল তোমার ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেগুলো পরীক্ষা নেন। এবার পিএসসি ছাড়াও আরেকটা মেজর রিক্রুটমেন্ট বোর্ড হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পুলিশ কী কী রিক্রুট করে? পুলিশ করে এসআই আর কনস্টেবল। এসআই কনস্টেবল দুটো স্ট্রিমে রিক্রুট করে, একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে, একটা এক্সাইজ ডিপার্টমেন্ট। এক্সাইজ মানে আবগারি। চাকরি যদি পেয়ে যাও তাহলে দারুণ একটা সেক্টর। এবার যারা, একটা কথা বলি, যারা মানে ফ্যামিলি অতটা সলভেন্ট না, খুব তাড়াতাড়ি চাকরি পেতে হবে, তারা এই পুলিশটাকে টার্গেট করতে পারো। পুলিশে খুব কম খেটে খুব সহজে চাকরি পেতে পারবে যদি মোটামুটি ফিজিক্যাল এফিসিয়েন্সি ঠিকঠাক থাকে, দৌড় টোড় কমপ্লিট করতে পারো, লং জাম্পের ব্যাপার থাকে, অনেক সময় মাঠ কমপ্লিটের ব্যাপার থাকে ওইগুলো। আর বললাম দুটো, একটা এসআই আর একটা কনস্টেবল। 5টা টোটাল পরীক্ষা হয়। এসআই ইন ডাব্লিউবিপি, কনস্টেবল ইন ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, লেডি কনস্টেবল ইন ডাব্লিউবিপি, এসআই ইন এক্সাইজ, কনস্টেবল ইন এক্সাইজ। ঠিক আছে? এইবার এইগুলো যেগুলো কনস্টেবল আছে সেগুলোর জন্য তোমার এইচএস লাগে কোয়ালিফিকেশান, আর যেগুলো এসআই আছে মানে এসআই মানে সাব ইন্সপেক্টরের পোস্ট খুব ভালো কিন্তু, সেগুলোর জন্য লাগে গ্র্যাজুয়েশন। এবার এগুলো দুটোরই ক্ষেত্রে প্রিলি, মাঠ যেটা কমপ্লিট করতে হবে, মেইনস হবে, তারপর ইন্টারভিউ হবে। এসআইয়ের ক্ষেত্রেও যেরকম, এসআইয়ের ক্ষেত্রে কী হয়, প্রথমে প্রিলি হবে, 100 নম্বরের প্রিলি হয়, তারপর মাঠ হবে যেটা বললাম পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর মেইনস হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর রেজাল্ট। প্রসেসটা অনেক বড় ঠিক, কিন্তু খুব তাড়াতাড়ি না, মানে এরা কন্ডাক্ট করে এক্সামগুলো ডাব্লিউবিসিএসের মতো অত ঢিলে না, খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করে। বললাম যাদের এমার্জেন্সি চাকরি দরকার তারা এটাকে টার্গেট করতে পারো, আর পরীক্ষাও খুব হচ্ছে। তো এটা ছাড়াও আরও যে তোমার পরীক্ষাগুলো হয়, হেলথ ডিপার্টমেন্টের কিছু পরীক্ষা হয়, স্কুল সার্ভিস বোর্ডের কিছু কিছু পরীক্ষা হয়। এবার এটা ওরা নিজের রিক্রুটমেন্ট তখন করে যখন ওদের ভ্যাকান্সি অনেকটা বেড়ে যায়। এরা ফ্রিকুয়েন্ট রিক্রুটমেন্ট করে না। এক্সেস ধরো ভ্যাকান্সি হয়ে গেছে, তখন রিক্রুটমেন্ট করলো 4 বছর 5 বছর 3 বছর পর পর। ঠিক আছে? এইবার যেমন তোমার হেলথ ডিপার্টমেন্টে কখনো নার্সিংয়ের প্রয়োজন হয়, কখনো ক্লার্কের প্রয়োজন হয়, কখনো ফেসিলিটি ম্যানেজারের প্রয়োজন হয়, এরকম অনেক কিছু ব্যাপার থাকে। ওইগুলো যখন যেরকম ভ্যাকান্সি বেরোবে তখন তোমাদের দেখে নিতে হবে। এইবার আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়নটা ওটা আলাদা করে একটা ভিডিওতে বলবো। তো এই যে পরীক্ষাগুলো বললাম বা সিলেবাসটা যেটা বললাম, তো একটা জিনিস তো দেখছো যে ভাস্ট সিলেবাস, অনেক কিছু পড়তে হয় আমাদেরকে। তো যদি ভেবে থাকো যে আমরা সরকারি চাকরি করব, তো এখন থেকেই প্রিপেয়ার হতে হবে, অত সময় নষ্ট করা যাবে না। গ্র্যাজুয়েশন করবে, গ্র্যাজুয়েশনের সাথে গ্র্যাজুয়েশন সাবজেক্টটা এরকমভাবে তোমাকে চুজ করতে হবে যেটাতে তোমার একটু সুবিধে হয়, পড়তে সহজ হয়, ওইরকমভাবে চুজ করে নিয়ে এগুলোর জন্য এখন থেকে রেডি হতে হবে, অল্প অল্প করে রেডি হতে থাকতে হবে, যাতে করে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েই আমি খুব সহজে চাকরিটা লাগিয়ে দিতে পারি, বা চাকরি পরীক্ষার জন্য আমি নিজেকে খুব এলিজিবল মনে করতে পারি। এলিজিবল মানে শুধুমাত্র আমি গ্র্যাজুয়েট হয়ে গেলাম মানে পরীক্ষায় বসতে পারলাম এরকম না। মানে একটা স্যারের কাছে আমি পড়তাম, স্কুল লেভেলের কথা বলছি, পরীক্ষায় কখনো বসবি না এরকম যে যাই পরীক্ষাটা দিয়ে আসি। সবসময় চেষ্টা করি প্রিপারেশান নিয়ে যাওয়ার, নাহলে আলটিমেটলি অভ্যেসটাই হয়ে যাবে যে ও কালকে পরীক্ষা আছে যাই দিয়ে আসি। তো এরকমটা যেন না হয়, আমি এলিজিবলটা ওই ক্ষেত্রে বলতে চাইছি যে হ্যাঁ আমি এই এক্সামের জন্য প্রিপেয়ার, তাহলে আমি এক্সামটা অ্যাপিয়ার করব। ঠিক আছে? তো ওই রকমভাবে করবে। এবার এটা হয়ে গেল স্টেটের জন্য। সেন্ট্রালের জন্য এরপর আরেকটা ভিডিও আছে, সেন্ট্রাল এক্সামের জন্য কী কী পরীক্ষা হয়, ওগুলোর কী কী সিলেবাস। আমি তো বলবো যারা নতুন আছো তারা সেন্ট্রালের জন্য প্রিপেয়ার হও, বেতনটাও বেশি, খাটনিটা অনেকটা কম। যারা সায়েন্সের জন্য আছে, কারণ বলবো যখন তখন বুঝতে পারবে, আর ঝামেলাটাও কম থাকে, খুব তাড়াতাড়ি চাকরিও পাবে, পেমেন্টটা বেশি, কারণ আমাদের সবে 6th পে কমিশন চালু হলো, 7th পে কমিশন 4 বছর 5 বছর 4 বছর আগে থেকে আমাদের সেন্টারে চলছে। তো অনেক একটা ডাব্লিউবিসিএস অফিসারের থেকেও আমাদের সেন্টারের একটা মোটামুটি ক্লার্কের বেতন বা ক্লার্কের থেকে একটু আপার পোস্টের বেতন বেশি। হ্যাঁ এটা ঠিক যে তুমি স্টেটে দাপট থাকবে, ডাব্লিউবিসিএস অফিসার মানে একটা দাপুটে অফিসার, সেন্টারে হয়তো অতটা দাপট নেই, কিন্তু বেতনটা বেশি পাবে, পোস্টিংটা ভালো জায়গায় হবে, খুব তাড়াতাড়ি রিক্রুট হবে, মানে রিক্রুটমেন্টটা খুব বেশি হয়, প্রত্যেক বছর রিক্রুট হয়,
তো ওটা আমি অন্য ভিডিওতে ডিসকাস করছি। তো আপাতত এই ভিডিওতে এতটুকুই থাকবে। এবার এইগুলো দেখার পর যাদের মনে যে কোনো প্রশ্ন, যেগুলো এক্সাম বললাম সেগুলো নিয়ে কোনো প্রশ্ন, সিলেবাস নিয়ে কিছু প্রশ্ন, বা আমি এটা ভেবে নিলাম এরপর কি করব, কি করলে ভালো হবে, এগুলো যখনই কোনো প্রশ্ন আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাকে পার্সোনাল মেসেজ করো, গ্রুপে আমি ওপেন করে দেবো যাতে সব পার্টিসিপেন্ট মেসেজ করতে পারে। যা যা প্রশ্ন হবে প্রত্যেকটা প্রশ্নর আমরা সবাই চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার, মানে আমাদের টুয়ার্ডস জিনিতের কর্তৃপক্ষ। ঠিক আছে, তো এই ভিডিও এতটুকুই থাকবে। সবাই থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে।